সুপ্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। আজকে স্টুডিওতে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের তরুণ প্রজন্মের একজন জনপ্রিয় সংগঠক এবং একজন পর্যটন বিশেষজ্ঞ। বিশ্বের অসংখ্য দেশে যিনি পর্যটন বিষয়ে ভ্রমণ করেছেন এবং আন্তর্জাতিক অসংখ্য সেমিনারে অংশগ্রহণ করেছেন, তেমনই একজন ব্যক্তিত্ব জনাব গোলাম ফারুক মজনু, যিনি ব্যবস্থাপনা পরিচালক অগ্রগামী গ্রুপ এবং নির্বাহী পরিচালক এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট। তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জনাব গোলাম ফারুক মজনু, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপট অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি বিশ্বের অসংখ্য দেশে ভ্রমণ করেছেন, বিভিন্ন সামিটে অংশগ্রহণ করেছেন এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে পর্যটন শিল্পকে ভালোবেসে এর উপরে গবেষণা করে আপনি এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন এবং আপনার সংগঠন থেকে এই অনুষ্ঠানগুলো আয়োজন করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে। এবং সম্প্রতি আপনি মালদ্বীপে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান করেছেন এবং সেখানে অনেক মন্ত্রী মহোদয়রা ছিলেন এবং আরও বিশেষ ব্যক্তিত্বরা ছিলেন। তো মালদ্বীপের বিষয়টি আমরা প্রথমে একটু শুনতে চাই যে এই অনুষ্ঠানটা আপনি কিভাবে বা কোন স্টাইলে আয়োজন করেছেন এবং কারা অংশগ্রহণ করেছিল এবং সেখানে পর্যটনের বিষয়টা কিভাবে উঠে এসেছে। আসলে আমরা এশিয়া ব্যাপী কাজ করি, তো মালদ্বীপেও ধারাবাহিক একটি পর্ব। প্রতি বছরে মালদ্বীপে একবার আমরা প্রোগ্রাম করি, যেটি মে মাসে। গত বছরও করেছিলাম, এবারও সেম। আমাদের এখানে পার্টিসিপেট যারা থাকেন ম্যাক্সিমাম ব্যবসা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আর ব্যবসা যারা করেন এই আন্তর্জাতিক পর্যায়ে থাকে, তারা কোনো না কোনোভাবে ট্রাভেল এবং ট্যুরিজমের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ে একটা সময়। যেরকম আমাদের এখান থেকে যে ব্যবসায়ীরা ওখানে অংশগ্রহণ করে, প্রায় অনেকেই দেখি ওখানে ব্যবসার সাথে উদ্বুদ্ধ হয় বা সংশ্লিষ্ট হয়ে পড়ে। তো মালদ্বীপে ব্যবসার জন্য যেটা রিসোর্ট ব্যবসা বা ফুড প্রোডাক্ট, এই ব্যবসাগুলো ওখানে ভালো হয়। এবং মালদ্বীপ, আপনি জানেন, মালদ্বীপ একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র। 12,500 মতো দ্বীপ ওখানে, 12,500 মতো দ্বীপ রয়েছে, যেখানে 215 থেকে 18টি দ্বীপে বসবাসের যোগ্য। মালদ্বীপের রাজধানী মালেটা হলো একেবারে ছোট্ট শহর, আপনি 40 মিনিটে এই শহরটি ঘুরতে পারবেন। এর পাশাপাশি যে দ্বীপগুলো রয়েছে, এমনও আছে এমন দ্বীপগুলো যে একটি রিসোর্ট একটি দ্বীপ, যেখানে স্বল্প কিছু মানুষ বসবাস করে, 2-4জনও লোকাল সিটিজেন আছে। মালদ্বীপের টোটাল জনসংখ্যা গভর্নমেন্টের হিসাব মোতাবেক 5,32,000, যেখানে বাংলাদেশি রয়েছে প্রায় 2 লক্ষর মতো। অন্যান্য দেশের মানুষও আছে 4-5 লাখ, সব মিলে। কিন্তু বাংলাদেশি জনসংখ্যার অনুপাতে বাংলাদেশ লোকাল জনসংখ্যার পরই বাংলাদেশিদের অবস্থান রয়েছে। জি। তো আপনি, আমরা দেখেছি যে মিডিয়াতে আপনি আলোচনা এনেছেন যে সেখান থেকে পর্যটন শিল্পের বা এশিয়ার যে পর্যটন, সেটার উন্নয়নের জন্য তারা একটি স্বপ্ন দেখেছে বা আশা করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের যে পর্যটন শিল্প, এটার উন্নয়নের জন্য বা আমরা এখান থেকে সেরকমভাবে সফল হতে পারছি না বাংলাদেশের পর্যটন শিল্পটাকে, তো আমাদের কি ঘাটতি রয়েছে বা কি করণীয় আমাদের? মালদ্বীপ এর সাথে যদি আমাদের ঘাটতিটা তুলনা করতে যাই, তাহলে প্রথমেই যেটা বলবো, মালদ্বীপে রয়েছে পরিকল্পিত নগরায়ন। আমাদের দেশে অবকাঠামোর দিক থেকে আমাদের পরিকল্পনার অভাব রয়েছে। মালদ্বীপের আপনি একটা লেন যদি কেউ চেঞ্জ করে, তাৎক্ষণিক তাকে জরিমানা দিতে হয় এবং তার গাড়িটি ওখানে লোকাল যে কার বা সাইকেল, স্কুটি বা মোটরসাইকেলকে তারা সাইকেল বলেন, এই বিভিন্ন শাস্তি, মোবাইলে কথা বলার কারণে অথবা লেন চেঞ্জ করার কারণে তাদের গাড়িকে জেলে দেওয়া হয় এবং যে পার্সন ড্রাইভার থাকে তাদেরকেও জরিমানা করা হয়। এই যে শৃঙ্খলার কারণে দেখা যাচ্ছে তাদের সড়ক দুর্ঘটনাটা একেবারে না বললে মানে হচ্ছেই না, এরকম বছরে 2-1টা হতেও পারে, নাও হতে পারে এরকম। এবং তাদের লোকাল যে সিটিজেনরা, তারা অত্যন্ত বিনয়ী। আমার অনুষ্ঠানে 4জন মিনিস্টার এসেছিলেন। সবচেয়ে অবাক করার বিষয় যে প্রধান অতিথি, তিনি একটি বাইক নিয়ে এসেছেন, তার কোনো প্রোটোকল দরকার হয় না। মালদ্বীপের লোকাল সিটিজেন সবার সমান পাওয়ার, মিনিস্টারও যে পাওয়ার, অন্য একেবারে সর্বশেষ যে সিটিজেন তারও সেম পাওয়ার। এই যে তাদের মধ্যে বৈষম্যটা নেই। তা আমাদের মধ্যে হলো কি, আমাদের দেশের কোনো মিনিস্টার বা ভিআইপিকে যদি আমরা আলাদা করে নিতে চাই, আলাদা বিশেষত্ব থাকে। আমরা অনুষ্ঠান শেষে দেখেছি ওখানে যে মিনিস্টার বা প্রতিমন্ত্রী যারা রয়েছেন, তারা আমাদের সাথে লাইনে দাঁড়িয়ে বুফে থেকে খাবার সংগ্রহ করে নিয়েছেন। এই তাদের মধ্যে এই প্রবণতাটা আছে যে আমরা সবাই সমান এবং মানুষের প্রতি বিনয় হওয়ার ভাবটা। যারা এখানে রিসোর্ট অথবা হোটেল মোটেল ব্যবসার সাথে জড়িত আছে,
তারা অত্যন্ত বিনয়ী। দেখা যাচ্ছে আপনি তাদের সাথে আমিও যদি একটা ভুল করি তারা সরি বলে, কিন্তু আমাদের মধ্যে এটা আসলে খুব কম লক্ষ্য করা যায়। নাই এটা বলবো না, কম লক্ষ্য করা যাচ্ছে। আমরা ভুল করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করি, সেইটা তাদের মধ্যে লক্ষ্য করা যায় না। এবং তারা যদি কোনো কারণে ভুল করেও থাকে সেটা অকপটে স্বীকার করে নেয়। আপনি দেখবেন যদি আমি কোনো ভুল করি, আমি যদি সেটা স্বীকার করি না, আপনার ক্ষোভ থাকছে না। জি। তা মালদ্বীপে এই শৃঙ্খলাটা আছে এবং তাদের পরিকল্পিত নগরায়ণ রয়েছে। তাদের যে সমুদ্র, তাদের প্রপার্টি হলো পানি। পানি আমাদেরও আছে, কিন্তু তাদের সুসজ্জিত, পরিকল্পিত, কোনো জায়গায় তারা নোংরা করে না। এবং সমুদ্র তীরবর্তী যেসব এলাকায় আছে আপনি সেখানে দাঁড়িয়ে ধূমপানও করে না। ধূমপান করার পরে যে বর্ধিত অংশ থাকে বা ওয়েস্টেজ যেগুলো থাকে নির্দিষ্ট জায়গায় তারা ফেলে। আমাদেরও সেই লং বিচ রয়েছে, এত বড় বিচ কিন্তু তাদের নেই। তাদের ছোট ছোট 1/2 কিলো বা 2 কিলো 3 কিলো এর চেয়ে বড় বিচ তাদের নেই। কিন্তু আমাদের কক্সবাজার 120 কিলো সম্ভবত এত লম্বা বিচ রয়েছে। আমাদের কোনো পরিকল্পনা নাই এখানে। পরিকল্পনার কারণে অপরিকল্পিত হওয়ার কারণে এখানে পর্যটকটা আকর্ষিত হচ্ছে না। তো আপনি তো অনেক বিজনেস সামিটেও অংশগ্রহণ করেছেন পৃথিবীর অনেক দেশে, এবং অনেক সামিট আপনি নিজেও আপনাদের সংগঠন থেকে আয়োজন করেছেন। তো আমাদের অর্থনৈতিক কি অবস্থা, বাংলাদেশের যে অর্থনীতি, এইটার সমৃদ্ধির জন্য বা এটা বেগবান করার জন্য কি করণীয় আপনার কাছে মনে হয়? প্রথমত আমাদের সবার আগেই পরিকল্পনা দরকার। অর্থনীতি খাতকে উন্নয়নের জন্য প্রত্যেকটা দেশেরই পর্যটন শিল্প একটা ভূমিকা রাখে। সেটা দেশের উপর নির্ভর করে। যে বাংলাদেশেও পর্যটন খাতের একটা সম্ভাবনা রয়েছে। আমরা গার্মেন্টস আইটেমগুলো আমাদের দেশে একটা ভালো রেভিডেন্স আছে, প্রবাসী বাঙালিরাও পাঠাচ্ছে। তো অর্থনীতি আমরা যদি পরিকল্পিতভাবে আগাতে পারি, আমাদের যে সকল সমস্যা আছে এটা সমাধান যদি করতে পারি, আমাদের এখান থেকে যে বছরে যে বাজেটটা হয় 3 থেকে 3.25% এই খাত থেকে আসে। কিন্তু আমরা যদি পরিকল্পিতভাবে আগাতে পারি, যেসব সমস্যা আছে এই সমস্যার সমাধান খুঁজতে পারি, আমরা বিশ্বাস করি এখান থেকে আরো ভালো ফলাফল আসবে। এবার একটু রাজনীতির বিষয়ে বা দেশের বিষয়ে আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনতে চাই। যে আমরা দেখেছি দীর্ঘ 17 বছর পরে একটি অভ্যুত্থানের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে এসেছে এবং 9 মাস অতিবাহিত হয়েছে। তো আমরা কি প্রত্যাশা করছি এবং আসলে একটা নির্বাচন কতটা জরুরি আপনি কি মনে করেন? নির্বাচন অবশ্যই জরুরি। নির্বাচনের বিকল্প আসলে কিছু হতে পারে না, কারণ আমরা গণতান্ত্রিক রাষ্ট্র। নির্বাচনই হলো আমার সকল সমস্যা এবং বিশ্বাস আস্থার জায়গা। একজন নির্বাচিত সরকার যেটা করতে পারবে, অনির্বাচিত সরকার সেটা পারবে না। আপনি যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের প্রতিনিধি, তাদের শ্রেণীবিন্যাস আছে, ধাপে ধাপে তারা কাজ আগাতে পারবে, সফলতার দিক এগিয়ে যেতে পারবে। কিন্তু অনির্বাচিত সরকার সে এখন দায়িত্বে আছে। যখন আমাদের এখানে একটা সংকটকালীন মুহূর্তে উনি এসেছেন, ওনাকে আসলে সাধুবাদ জানাতে হয়। কিন্তু এটা সময়ে এটা মানে অনির্ধারিতভাবে যদি চলতে থাকে আমরা সফলতা পাবো না। স্বচ্ছ নির্বাচনের পরে যদি যে কেউই ক্ষমতা আসুক না কেন, ওটা আমাদের দেখার বিষয় না। তাদের পরিচালনা আরো সুন্দর হবে। তবে নির্বাচনী প্ল্যাটফর্মটা যত দ্রুত সম্ভব তৈরি করা যায়, নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিয়ে সেটা যদি খুব শীঘ্রই করা যায়, আমি বিশ্বাস করি একটা ভালো জায়গায় বাংলাদেশ পৌঁছাতে পারবে। আমরা এখন বিভিন্ন রকম আন্দোলন লক্ষ্য করতে দেখতে পাচ্ছি যে যে কোনো কিছু হলেই আন্দোলনে মানুষ এসে পড়ে, কিন্তু আন্দোলনটা করারও একটা সময় কোনো অধিকার ছিল না, আন্দোলন করারও সাহস পেত না। তো এদিক থেকে অনেকটাই স্বচ্ছতা আছে। আপনি নিশ্চয়ই শুনেছেন গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে আমরা 16 ধাপ এগিয়েছি। তো সমালোচনা করারও একটা জায়গা, প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তো আমি যেটা ধরাছোঁয়ার বাইরে দেখছি, 9 মাস হয়তোবা হয়ে গেছে, এখনো নির্বাচনী রোড ম্যাপটা তৈরি হয়নি। সেটা হোক ডিসেম্বর বা জানুয়ারি, ফেব্রুয়ারি বা আগামী জুন। কিন্তু এই প্ল্যানটা যদি জনগণের কাছে উন্মুক্ত না করতে পারে, জনগণ এটা ধোঁয়াশার মধ্যে থাকে, তাদের আস্থার জায়গা হারাতে পারে। তো আপনি তো একজন আসলে রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব এবং জাতীয় সংসদেও আপনার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হয়েছে, অনেক অভিজ্ঞতা আপনার। তো বিএনপি কিন্তু বারবার সরকার পরিচালনা করেছে, দেশ শাসন করেছে, এবং এখন সব দিকে শোনা যায় যে একটি নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বা বিএনপির নেতৃত্বে একটি সরকার গঠিত হবে বা তারা ক্ষমতায় আসবে, এরকমই বেশিরভাগ জায়গায় শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে আগামীর বাংলাদেশ আমরা আসলে কেমন দেখতে পাবো বলে আপনি মনে করেন?
আমরা বর্তমান প্রেক্ষাপট থেকে যতটুকু দেখছি বিএনপি আগে যেভাবে ছিল তার চেয়ে আরো পরিপক্ক হয়েছে। তারা 3বার রাষ্ট্র পরিচালনা করেছে। বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান, তার ভাষাগত দিক, তার সহনশীলতার মাত্রা অনেকটা আগের চেয়ে অনেকটাই বেড়েছে, যেটা আসলে আমাদের রাজনীতিতে নতুন মেরুকরণ এবং তরুণদের একটা আস্থা। আর বিএনপি অবশ্যই একটি বড় বৃহত্তর রাজনৈতিক দল। তারা যদি ক্ষমতায় আসে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, বিশ্বাস করি আগের চেয়ে তারা আরো ভালো কাজ করতে পারবে। তবে দুঃখের একটা বিষয় আছে যে অনেক সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন আমাদের ছেড়ে চলে গেছেন বা তারা বিভিন্নভাবে ডানে বামে চলে গেছেন। বিএনপির সহনশীলতার ধারাটা আগের চেয়ে অনেকটা বেড়েছে। যদি বিরোধীদের কথা বলার সুযোগ না দেওয়া হয়, দেশের উন্নয়ন করা আসলে সম্ভব না। বিরোধী দলগুলো যদি আপনার সমালোচনা না করতে পারে, তাহলে আপনার ভুলগুলো ধরা পড়বে না। তাকে সমালোচনা করার অধিকার দিতে হবে, সেই সাহস দিতে হবে। সাহস দিলে আপনার ত্রুটিগুলো সে ধরিয়ে দিতে পারবে, তাহলেই আপনি এটা সংশোধন করতে পারবেন। সেটা বিএনপি না, অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। তো আপনি তো একজন আসলে তরুণ বয়সেই একটি অগ্রগামী গ্রুপের মতো একটি গ্রুপকে আপনি সামনে নিয়ে এসেছেন। তো এই অগ্রগামী গ্রুপ থেকে আপনারা আসলে কি ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন এবং দেশের জন্য বা তরুণ সমাজের জন্য আপনারা কি ভূমিকা রাখতে সক্ষম হচ্ছেন? আমি ছোটবেলা থেকেই যখন চাকরির পিছনে আসলে ছোটার আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না। আমি একটু স্বাধীন চেতনাময়। যখন ব্যবসা শুরু করি তখন থেকে চিন্তা করলাম যে আমি চাকরির পিছনে না ছুটে আমি নিজেই কর্মসংস্থান নিজেরটা করে নিতে পারি। যখন কাজ শুরু করি আস্তে আস্তে দেখলাম যে অন্যেরও কর্মসংস্থান এখানে করার সুযোগ আছে। শুধু যে তাদের উপকার করছি না, আবার নিজের স্বার্থে তাদেরকে নিয়োগ দিয়েছি, তারাও উপকৃত হচ্ছে। আমি আন্তর্জাতিক পর্যায়ে যেসব কাজগুলো করি, সভা সেমিনারের মাধ্যমেই আমি আসলে এটার মধ্যে জড়িয়ে পড়ি। বিভিন্ন দেশে বিভিন্ন কাজ করতে গিয়ে বা ট্যুরিজমের উপরে সেমিনারে অংশ নিতে গিয়ে ওই দেশে কি ব্যবসা, বাংলাদেশের সাথে কি চুক্তি করা যায় বা কি ব্যবসাটা করলে ভালো হয়, বাংলাদেশ এবং তাদের দেশের মানুষজন উপকৃত হবে, এটা চিন্তা করতে গিয়ে বিভিন্ন দেশের সাথে এই ব্যবসার সাথে জড়িয়েছি। প্রেক্ষাপট অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।